নমস্কার বন্ধুরা, আজকের ক্লাসে সকলকে স্বাগত। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে? কোন গ্যাস নির্গত হওয়ার কারণে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? কোন গ্যাস নির্গত হওয়ার ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মিথাইল আইসোসায়ানেট নামক গ্যাসটি নির্গত হওয়ার ফলে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। তারপর দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস এবং তাদের সংকেত: নাইট্রোজেন N2, অক্সিজেন O2, আর্গন Ar, কার্বন ডাইঅক্সাইড CO2, নিয়ন Ne, মিথেন CH4, হিলিয়াম He, ক্রিপ্টন Kr, হাইড্রোজেন H2, জেনন Xe, ওজোন O3, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, আয়োডিন I2, কার্বন মনোক্সাইড CO এবং অ্যামোনিয়া NH3। নোবেল গ্যাস কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলিকে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়। এবার দেখো বিভিন্ন গ্যাস এবং তাদের উপাদান। এলপিজি কী নিয়ে গঠিত? প্রোপেন এবং বিউটনের গ্যাসীয় মিশ্রণ নিয়ে। সিএনজি সংনমিত প্রাকৃতিক গ্যাস, প্রধান উপাদান মিথেন। প্রাকৃতিক গ্যাসে কী থাকে? মিথেন, প্রোপেন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিউটেন, আইসোবিউটেন। কোল গ্যাসে কী থাকে? বিভিন্ন রকম গ্যাসের মিশ্রণ বিটুমিনাস কয়লার অন্তধূম পাতনে নির্গত হয়। তারপর দেখো ওয়াটার গ্যাসের উপাদানগুলো কী কী? কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। প্রডিউসার গ্যাসের উপাদান কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ। গোবর গ্যাসের উপাদান মিথেন, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেনের মিশ্রণ। অয়েল গ্যাসের উপাদান কী কী? হাইড্রোজেন, মিথেন, ইথেন, কার্বন মনোক্সাইডের মিশ্রণ। পরবর্তী প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন? ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে সভাপতি হয়েছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করে। 1939 সালে কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচনের পক্ষে ছিলেন। গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে সভাপতি করার পক্ষে ছিলেন না, তবে নির্বাচনে শ্রী বসু সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়ী হয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। পরবর্তী প্রশ্ন, চিতোরের বিখ্যাত বিজয়স্তম্ভ কে নির্মাণ করেন? বিখ্যাত বিজয়স্তম্ভ কে নির্মাণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, রাণা কুম্ভ। চিতোরের বিজয়স্তম্ভ রাণা কুম্ভ নির্মাণ করেন। 1448 খ্রিস্টাব্দে তিনি মালওয়া ও গুজরাটের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের পর এই স্তম্ভটি নির্মাণ করেন। এই স্তম্ভটি 9 তলা বিশিষ্ট এবং হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গীকৃত। এটি 130 ফুট উঁচু এবং এর ভিত্তি প্রায় 30 ফুট চওড়া। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। এটি 1329 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, নোবেল পুরস্কার। বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হল নোবেল পুরস্কার। এটি 1901 সাল থেকে প্রদান করা হচ্ছে এবং এটি সাহিত্যের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে সম্মানজনক বা বড় পদক হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, শেরশাহের সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল? শেরশাহের সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 47টি প্রদেশ ছিল। শেরশাহের সাম্রাজ্য মূলত একটি কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থা ছিল। তিনি সাম্রাজ্যকে 47টি সরকারে বিভক্ত করেছিলেন, যা ছিল প্রশাসনিক ও বিচারিক ইউনিট। প্রতিটি সরকারকে আবার কয়েকটি পরগনায় ভাগ করা হয়েছিল। সরকারগুলির প্রধান ছিলেন শিকদার এবং প্রধান মুন্সেফ। প্রতিটি পরগনায় আমিন, শিকদার, কোষাধ্যক্ষ এবং হিসাবরক্ষক নিযুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব কোনটি? বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রিয়াল মাদ্রিদ। বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব হল রিয়াল মাদ্রিদ। ফোর্বস ম্যাগাজিনের 2023 থেকে 24 সালের তালিকা অনুসারে ক্লাবটির মূল্য 6.75 বিলিয়ন মার্কিন ডলার। তারা টানা চতুর্থবারের মতো এই স্থান ধরে রেখেছে। পরবর্তী প্রশ্ন, কিসের অভাবের জন্য দুধকে এখনও সুষম খাদ্য বলে না, বা কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য মৌলের অভাবের ফলে কি রোগ হয়।
পারদের অভাবের ফলে মিনামাটা, ব্ল্যাকফুট ডিজিজ হয় আর্সেনিকের প্রভাবে, পিঙ্ক ডিজিজ হয় মার্কারির প্রভাবে, ডিসলেক্সিয়া হয় সীসার প্রভাবে, ইটাই হয় ক্যাডমিয়ামের প্রভাবে, ত্বকের ক্যান্সার হয় কিসের জন্য? সিএফসি দ্বারা ওজোন স্তরের ক্ষয়ের ফলে আগত আলট্রাভায়োলেট রশ্মি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম? পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম পরিমাণ বনভূমি রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কলকাতা জেলায়। পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে কম। এখানে মোট এলাকার প্রায় 0.5% বনভূমি দ্বারা আচ্ছাদিত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি। এই জেলায় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় উভয় ধরনের বনের বিস্তৃত অঞ্চল বিদ্যমান। জলপাইগুড়ির প্রায় 45% এলাকা বনভূমি দ্বারা আচ্ছাদিত, যা রাজ্যের অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। পরবর্তী প্রশ্ন, ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কীরকম পরিবর্তন হবে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, খুব ঝড় হবে। যদি ব্যারোমিটারের পারদ হঠাৎ কমে যায় তবে আবহাওয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে। বাতাসের চাপ কমে গেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যায়। সাধারণত ব্যারোমিটারের পারদ কমে যাওয়া নিম্নচাপের নির্দেশ করে এবং নিম্নচাপ মানেই খারাপ আবহাওয়া বা বৃষ্টির পূর্বাভাস। পরবর্তী প্রশ্ন, শিবাজি মহারাজ কবে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? শিবাজি মহারাজ কবে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 1674 সালে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। শিবাজি মহারাজ 1674 সালে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি 6 জুন 1674 তারিখে রায়গড় দুর্গে মারাঠা সাম্রাজ্যের রাজা হিসেবে মুকুট পরেছিলেন। তারপর দেখো কে রয়েছে, বালাজি বিশ্বনাথ। তিনি ষষ্ঠ নিযুক্ত পেশোয়া ছিলেন। তিনি 1719 সালে মুঘল সম্রাট ফারুকশিয়ারকে ক্ষমাচ্যুত করতে সৈয়দ ব্রাদার্সকে সহায়তা করেছিলেন। তারপর রয়েছে প্রথম বাজিরাও। তিনি 9 জন পেশোয়ার মধ্যে সবচেয়ে প্রভাবশালী হিসেবে স্বীকৃত ছিলেন। 1737 সালে দিল্লির যুদ্ধে প্রথম বাজিরাওয়ের অধীনে মারাঠারা দিল্লির উপকণ্ঠে হামলা চালায়। এরপর রয়েছে বালাজি বাজিরাও। তিনি নানা সাহেব পেশোয়া নামেও পরিচিত ছিলেন। তার নেতৃত্বে মারাঠা সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল এবং আহমেদ শাহ আবদালির বিরুদ্ধে তার শাসনামলে তৃতীয় যুদ্ধ পানিপথে সংগঠিত হয়েছিল। তারপর রয়েছে কে, নানা সাহেব। 1857 সালের বিদ্রোহের সময় তিনি একজন নেতা ছিলেন যিনি কানপুরে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন শেষ পেশোয়া। তারপর রয়েছে দ্বিতীয় বাজিরাও। দ্বিতীয় বাজিরাও ভারতের মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া ছিলেন। তিনি রঘুনাথ রাও, যাকে রাঘবা নামেও ডাকা হতো, তার পুত্র ছিলেন। দ্বিতীয় বাজিরাওয়ের রাজত্বকাল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সংঘর্ষে ভরা ছিল, যা মারাঠা সাম্রাজ্যের পতনের দিকে পরিচালিত করে। দ্বিতীয় মাধবরাও বাজিরাও প্রথমের নাতি ছিলেন এবং তাকে তার কাকা রঘুনাথ রাও দত্তক নিয়েছিলেন। দ্বিতীয় বাজিরাওয়ের পূর্বে তিনি পেশোয়া হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তার পিতা ছিলেন না। প্রথম বাজিরাও মারাঠা সাম্রাজ্যের একজন বিখ্যাত পেশোয়া ছিলেন। তার সামরিক অভিযানের জন্য পরিচিত ছিলেন।
তিনি মাধবরাও প্রথমের পিতা ছিলেন, কিন্তু দ্বিতীয় বাজিরাওয়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। এরপর রয়েছে সদাশিবরাও। সদাশিবরাও একজন বিশিষ্ট মারাঠা নেতা ছিলেন, কিন্তু দ্বিতীয় বাজিরাওয়ের সাথে সরাসরি সম্পর্কিত ছিলেন না। তিনি তৃতীয় পানিপথের যুদ্ধে তার ভূমিকার জন্য পরিচিত ছিলেন। শিবাজির রাজ্যাভিষেকের সময় রাজা বা মহারাজা, যা শুধুই একজন রাজাকে বোঝায়, সেই উপাধির বদলে ছত্রপতি উপাধি তৈরি করেন, যার অর্থ রক্ষক। ভোসলেদের উৎস ছিল দাক্ষিণাত্যের একটি সমতলবাসী কৃষক জনগোষ্ঠী, যারা কুণবি এবং মারাঠা নামে পরিচিত ছিল। ভোসলেরা মারাঠা বংশ ব্যবস্থায় একটি বিশিষ্ট গোষ্ঠী। ছত্রপতি শিবাজি জন্মগ্রহণ করেছিলেন 19 ফেব্রুয়ারি 1630 সালে। শিবাজির পরবর্তী উত্তরসূরিরা হলেন শম্ভুজি, রাজারাম এবং শাহু। শাহুর মৃত্যুর পর পেশোয়ারা ও মারাঠারা তাদের শক্তি বাড়িয়ে তোলে। মারাঠা শাসনামলে স্বদেশমুখী ছিল রাজস্বের ওপর আরোপিত একটি কর। মোগল শাসনের বিরোধিতার ফলে জন্ম নেওয়া মারাঠা রাজ্য ছিল আরেকটি শক্তিশালী আঞ্চলিক রাজ্য। পুনা মারাঠা রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল। চৌথ 18 শতকের গোড়ার দিকে ভারতে মারাঠা সাম্রাজ্যের দ্বারা আরোপিত একটি কর ছিল। এটি সাধারণত রাজস্ব বা ফসলের উৎপাদনের 25% ধার্য করা হতো। এই ছিল মারাঠা সাম্রাজ্যের সংক্ষিপ্ত ইতিহাস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? ভারতের কোন রাজ্যে নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে? ভারতের কোন রাজ্যে নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, কেরালা। পরবর্তী প্রশ্ন, প্রথম বাঙালি মহিলা যিনি অক্সিজেন ছাড়া এভারেস্ট জয় করেছেন, তার নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, পিয়ালি বসাক। পশ্চিমবঙ্গের পিয়ালি বসাক 22 মে 2022-এ সম্পূরক অক্সিজেন ছাড়াই মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছিলেন। 2021 সালের অক্টোবর মাসে পিয়ালি কোনো অক্সিজেন সাহায্য ছাড়াই ধৌলাগিরি পর্বত আরোহণকারী প্রথম মহিলা হয়েছিলেন। তিনি মাউন্ট অন্নপূর্ণা একটি আন্তর্জাতিক অভিযানে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? ভারতের ক্ষুদ্রতম জেলা হচ্ছে অপশন এ, মাহে। ভারতের ক্ষুদ্রতম জেলা হলো মাহে, যা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত। এবং ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ, যেটি গুজরাটে অবস্থিত। এর আয়তন 85,674 বর্গ কিমি। তারপর দেখো, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? গর্ডন ওয়েস্টিন বা K2। ভারতের উচ্চতম মন্দির কোনটি? মীনাক্ষী মন্দির, যেটি মাদুরাইয়ে অবস্থিত। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত, কর্ণাটকে অবস্থিত। ভারতের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, গুজরাটে অবস্থিত। ভারতের উচ্চতম স্তূপ সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশ অবস্থিত। উচ্চতম অট্টালিকা বিকাশ মিনার, দিল্লিতে অবস্থিত। উচ্চতম সৌধচূড়া কুতুব মিনার, যেটি দিল্লিতে অবস্থিত। উচ্চতম দরজা কোনটি? বুলন্দ দরওয়াজা, যেটি ফতেপুর সিক্রিতে অবস্থিত। ভারতের উচ্চতম রেল স্টেশন কোনটি? ঘুম, যেটি দার্জিলিং অবস্থিত। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? তেহরি বাঁধ, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের উচ্চতম রেডিও স্টেশন লেহ রেডিও স্টেশন। ভারতের উচ্চতম সড়কপথ খারদুংলা রোড, যেটি লাদাখে অবস্থিত। ভারতের উচ্চতম স্ট্যাচু অফ ইউনিটি। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদ কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? উদ্ভিদ কোথা থেকে পুষ্টি সংগ্রহ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মৃত্তিকা থেকে। মাটি থেকে তারা শিকড়ের মাধ্যমে পানি এবং দ্রবীভূত খনিজ পুষ্টি গ্রহণ করে। মাটি উদ্ভিদের জন্য প্রধান পুষ্টির উৎস। এটি নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পুষ্টি সরবরাহ করে। পরবর্তী প্রশ্ন, সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধানদের কে নিয়োগ দেন? ভারতের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীদের প্রধানদের কে নিয়োগ দেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, ভারতের রাষ্ট্রপতি। তিনি হলেন ভারতীয় নৌবাহিনী, ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনীর সর্বাধিনায়ক। তিনি তার ক্ষমতা অনুযায়ী 3 সশস্ত্র বাহিনীর প্রধানকেও নিয়োগ করতে পারেন। সংসদের অনুমোদন সাপেক্ষে তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন বা শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। পরবর্তী প্রশ্ন, স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে স্যাকারিন তৈরি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, টলুইন দিয়ে স্যাকারিন তৈরি হয়। স্যাকারিন সাধারণত টলুইন নামক রাসায়নিক উপাদান থেকে তৈরি হয়, যা কয়লার আলকাত্রা থেকে পাওয়া যায়। এটি একটি কৃত্রিম মিষ্টি যা চিনির বিকল্প হিসেবে ব্যবহৃত হয় এবং সাধারণত এর সোডিয়াম লবণ হিসেবে বাজারজাত করা হয়। পরবর্তী প্রশ্ন, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, অজাতশত্রু।
হর্ষবর্ধন বা হর্ষ উত্তর ভারতের এক খ্যাতনামা সম্রাট, যিনি 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। তিনি পুষ্যভূতি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান ছিলেন। ষষ্ঠ শতকের মাঝের দিকে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটলে উত্তর ভারত ছোট ছোট প্রজাতন্ত্র ও রাজ্যে বিভক্ত হয়ে পড়ে। কনিষ্ক কুষাণ রাজবংশের একজন সম্রাট ছিলেন। তার শাসনামলে সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল। কনিষ্কের সমসাময়িকরা ছিলেন অশ্বঘোষ, নাগার্জুন এবং বাসুমিত্র। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের অপর নাম কি? পশ্চিমবঙ্গের হাওড়া ব্রিজের অপর নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, রবীন্দ্র সেতু। হাওড়া ব্রিজের অপর নাম হল রবীন্দ্র সেতু। এটির 1965 সালের 14 জুন এই নাম পরিবর্তন করা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মানে। তবে হাওড়া ব্রিজ নামেই এটি বেশি পরিচিত। পরবর্তী প্রশ্ন, মানবদেহে হৃৎপিণ্ডে যথেষ্ট পরিমাণ রক্ত সরবরাহ না হলে তাকে কি বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ইস্কিমিয়া বা ইস্কেমিয়া বলা হয়। হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ না হলে তাকে ইস্কেমিয়া বলা হয়। এটি হৃদরোগের একটি গুরুতর অবস্থা, যেখানে হৃৎপেশিতে অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাব দেখা যায়। এর ফলে বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক হতে পারে। পরবর্তী প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ব্রিটিশ ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, লর্ড চেমসফোর্ড। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। এই হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল অমৃতসরে ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, মাউনা লোয়া বা মৌনা লোয়া হচ্ছে পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি হল হাওয়াই দ্বীপের মাউনা লোয়া। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4 কিলোমিটার ওপরে অবস্থিত এবং এর ভিত্তি সমুদ্রের তলদেশ থেকে 17 কিলোমিটার ওপরে বিস্তৃত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, 42তম সাংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। এবার দেখো কয়েকটি উল্লেখযোগ্য সাংবিধানিক সংশোধনী। 26তম সংশোধনী 1971, প্রিন্সলি স্টেটের প্রাক্তন শাসকদের বিশেষ সুযোগ ও তাদের উপাধি বাতিল করা হয়। 31তম সংশোধনী 1973-এর মাধ্যমে কি করা হয়? লোকসভায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা 525 থেকে 545 পর্যন্ত বর্ধিত করা হয়। 36তম সংশোধনী 1975 অনুযায়ী সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 38তম সংশোধনী 1975-এর মাধ্যমে কি করা হয়? রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে এবং অর্ডিন্যান্স জারি করতে পারে। রাষ্ট্রপতি, গভর্নর ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান যদি অর্ডিন্যান্স জারি করে তাহলে কেউ তাদের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না। 41তম সংশোধনী 1976 অনুযায়ী কি করা হয়? রাজ্য রাষ্ট্রকৃত্যকের চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স 60 থেকে 62 বছর করা হয়। 42তম সংশোধনী 1976 অনুযায়ী কি করা হয়? মৌলিক অধিকারের চেয়ে নির্দেশমূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়। পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয় এবং ইহাতে 10টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়। পরবর্তী প্রশ্ন, অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যাসবেস্টস দিয়ে তৈরি হয়। অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাসবেস্টস দিয়ে তৈরি। অ্যাসবেস্টস হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত তন্তুযুক্ত সিলিকেট পদার্থ। পরবর্তী প্রশ্ন, কে লন্ডনে 3টি গোলটেবিল সম্মেলনে যোগদান করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বি.আর. আম্বেদকর। গোলটেবিল বৈঠকগুলি ব্রিটিশ সরকার এবং ভারতীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করার জন্য আয়োজিত হয়েছিল। 1930 থেকে 1932 সালের মধ্যে এই ধরনের 3টি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। প্রথম বৈঠকে মহাত্মা গান্ধী যোগ দেননি, তবে দ্বিতীয় ও তৃতীয় বৈঠকে তিনি অংশ নিয়েছিলেন। বি.আর. আম্বেদকর 3টি বৈঠকেই উপস্থিত ছিলেন এবং তিনি দলিত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছিলেন। তেজ বাহাদুর সাপ্রু ছিলেন একজন উদারপন্থী নেতা এবং তিনিও এই 3টি বৈঠকেই যোগ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি কোনটি? বা মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত গ্রন্থিটির নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, পিটুইটারি গ্রন্থি। মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত গ্রন্থি হল পিটুইটারি গ্রন্থি। এটি মস্তিষ্কের নিচে হাইপোথ্যালামাসের ঠিক নিচে অবস্থিত। একে মাস্টার গ্রন্থিও বলা হয় কারণ এটি শরীরের
অন্যান্য অন্তঃস্রাবী গ্রন্থিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রকৃত সময় কোন স্থান থেকে নির্ধারিত হয়? ভারতের প্রকৃত সময় কোন স্থান থেকে নির্ধারিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, এলাহাবাদ থেকে নির্ধারিত হয়। ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর আইএসটি এলাহাবাদের বর্তমান প্রয়াগরাজ কাছে নৈনি থেকে নির্ধারিত হয়। এই স্থানটি 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত, যা ভারতের মান সময় নির্ধারণের জন্য আদর্শ ধরা হয়। পরবর্তী প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের সময় ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি, আকবর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন গঠিত হয় তখন মোগল সম্রাট ছিলেন আকবর। তিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছিল 1600 সালে। পরবর্তী প্রশ্ন, সিপিইউকে কম্পিউটারের কি বলা হয়? সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এই সিপিইউ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের সিপিইউকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এটি কম্পিউটারের একটি প্রধান অংশ যা সমস্ত গাণিতিক এবং যুক্তিযুক্ত কাজগুলি সম্পাদন করে। সিপিইউকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রধান প্রসেসর হিসেবেও উল্লেখ করা হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট বা প্রতিবেদন কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় বা কোন সংস্থা বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, বিশ্ব ব্যাংক। এবার দেখো বিভিন্ন সংস্থা এবং তাদের সদর দপ্তর। রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। জাতিসংঘ নিউ ইয়র্কে অবস্থিত। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের হেগে। ইন্টারপোলের সদর দপ্তর লিওতে অবস্থিত। এশীয় উন্নয়ন ব্যাংক মেট্রো ম্যানিলাতে। আইসিসি দুবাইয়ে। ফিফা জুরিফে। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে। ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলসে। WWF এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। নেটোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলসে। ওপেকের সদর দপ্তর ভিয়েনাতে। হুয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।